প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় জীবন ও বৃক্ষ। জীবন ও বৃক্ষ প্রবন্ধটি লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী রচিত তার সংস্কৃত কথা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। জীবন কেবল টিকে থাকার নাম নয়, বরং সার্থকতার নাম। লেখক বৃক্ষকে সার্থক জীবনের শ্রেষ্ঠ প্রতীক হিসাবে দেখিয়েছেন। বৃক্ষ যেমন মাটি থেকে রস সংগ্রহ করে নিজেকে বড় করে, ঠিক তেমনি ফুল ও ফল ফুটিয়ে নিজেকে বিলিয়ে দেয়। মানুষের জীবন হওয়া উচিত বৃক্ষের মতো পরার্থপর, সহনশীল এবং সৃজনশীল। আত্মিক বিকাশ ও নীরব সাধনার মাধ্যমেই প্রকৃত মনুষ্যত্ব অর্জন করা সম্ভব। বৃক্ষ যেমন মাটি থেকে রস সংগ্রহ করে এবং ফুলে ফলে সম্পূর্ণ হয়ে সে সব কিছু মানুষের কল্যাণে বিলিয়ে দেয়, নিজের জন্য কিছু রাখে না। লেখক দেখিয়েছেন আমরা মানুষ সৃষ্টির সেরা জীব। বৃক্ষ যেমন তার নিজের জন্য কিছু রাখে না, মানুষের উপকারের জন্য সব কিছু বিলিয়ে দেয়। আমাদেরও উচিত মানুষের প্রতি প্রেম ভালোবাসা সৃষ্টি করা, সমাজের কল্যাণের জন্য নিজের সব কিছু বিলিয়ে দেওয়া। তাহলেই আমরা প্রকৃত মানুষ হতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি জীবন ও বৃক্ষ প্রবন্ধটি পয়েন্ট আকারে ডিসকাস করে দিচ্ছি। এর ফলে তোমরা তোমাদের পরীক্ষায় যেই কোনো প্রশ্ন আসুক না কেন, এগুলো তোমরা ইজিলি আনসার করতে পারবা। সমাজের উদ্দেশ্য, সমাজের প্রকৃত কাজ শুধু মানুষের টিকে থাকার সুবিধা দেওয়া নয়, বরং মানুষকে মনুষ্যত্ব সম্পন্ন করে গড়ে তোলা এবং তার জীবনের বিকাশ ঘটানো। সমাজে অনেক মানুষ আছে যারা স্থূলবুদ্ধি ও অহংকারী, তারা নিজের জীবনের সার্থকতা খোঁজে না। অর্থাৎ আমাদের সমাজে এমন অনেক বিবেকহীন এবং অহংকারী মানুষ আছে, তারা নিজের সার্থকতা খোঁজে না। এখানে সার্থকতা বলতে মানুষের প্রতি ভালোবাসা, প্রেম, মানুষের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়া, এগুলোকে বোঝানো হয়েছে। বরং অন্যের চলার পথে বাধা সৃষ্টি করে। অন্য কোনো মানুষ যদি আমাদের সমাজের জন্য কিছু করতে চায়, তারা কি করে? ওই পথে বাধা সৃষ্টি করে। বিকাশের প্রতীক বৃক্ষ। প্রাণহীন জড়বস্তুর চেয়ে সজীব বৃক্ষ জীবনের বড় আদর্শ। কারণ বৃক্ষের বৃদ্ধি আছে এবং সে ফুল ফলে পরিপূর্ণ হয়ে অন্যের সেবা করার জন্য সর্বদা প্রস্তুত থাকে। মাটির রসকে শুধু মোটা হওয়া বৃক্ষের সার্থকতা নয়, তার আসল সার্থকতা ফুল ও ফল ফুটানোতে। মানুষের ক্ষেত্রে শুধু বুক বিলাসের মত্ত থাকা সার্থকতা নয়, মানে নিজে বুক করবা, নিজে বিলাস করবা, আসলে এটা সার্থকতা নয়। বরং জীবনের সার্থকতা হবে অন্যের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করা, অন্যের জন্য নিজের মনে ভালোবাসা সৃষ্টি করা। সেটা হলো প্রকৃত সার্থকতা। রবীন্দ্রনাথের সাথে মতভেদ। রবীন্দ্রনাথ ঠাকুর নদীকে মনুষ্যত্বের প্রতীক মনে করেন, কারণ নদীর গতিতে মানুষের দুঃখের প্রকাশ স্পষ্ট। কিন্তু লেখক মনে করেন নদীর গতির চেয়ে বৃক্ষের ফুল ফুটানোর সাধনা অনেক বেশি গভীর এবং মহান। এখানে লেখক বোঝাতে চেয়েছেন নদী যেমন বহমান, নদী কি করে যখন সাগরে চলে যায়, সাগরে পতিত হয়, তখন সে বিলীন হয়ে যায়। কিন্তু বৃক্ষের কাজ কি? বৃক্ষের কাজ হলো মাটি থেকে রস শোষণ করা এবং ফুলে ফলে পরিপূর্ণ হয়ে সব কিছু মানুষের জন্য বিলীন করে দেওয়া। এই জন্য কবি নদীর চেয়ে বৃক্ষকে গভীর এবং মহান হিসাবে তুলনা করেছেন। আত্মিক পরিপক্কতা, মানুষের বৃদ্ধি কেবল শরীরে নয়, আত্মারও হওয়া উচিত। প্রেম, ভালোবাসা, বিচিত্র অভিজ্ঞতার মাধ্যমে মানুষের আত্মার যে গভীরতা তৈরি হয়, তা হলো প্রকৃত শিক্ষা। মানুষের আত্মিক পরিপক্কতা হলো প্রেম, ভালোবাসা এবং বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সমাজের কল্যাণ করা। সংস্কৃতি ও মূল্যবোধ, শুধু বিজ্ঞান বা তথ্য জানা প্রকৃত শিক্ষা নয়। সাহিত্য, শিল্পকর্ম এবং দর্শনের মাধ্যমে যখন মানুষের অন্তরে মূল্যবোধ ও জীবনবোধ জাগ্রত হয়, তখনই হয় তার আত্মা মুক্তি পায়। বৃক্ষ আমাদের শেখায় কিভাবে দুঃখ ও কষ্ট সহ্য করে শান্ত ও অবিচল থাকতে হয়। বৃক্ষের পানে তাকালে আমরা জীবনের আদর্শ ও প্রশান্তি খুঁজে পাই।
প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে সৃজনশীল ক ও এমসিকিউর কিছু উত্তর আমি দিয়েছি, এগুলো তোমরা কয়েকবার পড়ে নিবা। ইনশাআল্লাহ সৃজনশীল ক ও এমসিকিউর উত্তর এগুলোর মধ্যে পেয়ে যাবা। দেখো, পরীক্ষায় প্রশ্ন থাকবে, নদীকে মনুষ্যত্বের প্রতীক কে বলেছেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। আমি একেবারে উত্তরগুলো দিয়েছি। তপোবন প্রেমিক কে? উত্তর তপোবন প্রেমিক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সাধনার ব্যাপারে বড় জিনিস কোনটি? উত্তর সাধনার ব্যাপারে বড় জিনিস হচ্ছে প্রাপ্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে সৃজনশীল ক্ষয়ের জন্য অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, এইগুলো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় আসবে। এই প্রশ্নগুলো আমি শর্টকাটে একটু আলোচনা করে দিচ্ছি। সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। উত্তর সাধনার ব্যাপারে প্রাপ্তি একটি বড় জিনিস। কারণ হলো, যে সাধনায় প্রাপ্তি নেই সে সাধনার কোনো সার্থকতা নেই। সাগরে যখন নদী পতিত হয় তখন তার আত্মা বিসর্জন হয়, এ ঘটনায় কোনো প্রাপ্তি নেই। কিন্তু বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে। বৃক্ষ কি করে? মাটি থেকে রস সংগ্রহ করে ফুলে এবং ফলে পরিপূর্ণ হয়ে সবকিছু মানুষকে বিলিয়ে দেয়। এটা হলো বৃক্ষের প্রধান প্রাপ্তি। 2 নং প্রশ্ন, অনবরত দেহে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয়। উত্তর অনবরত দেহে চলা মানুষের সাধনা উচিত নয়, কারণ এভাবে মানুষ তার সঠিক গন্তব্য চিনে নিতে পারে না অথবা সঠিক গন্তব্যে পৌঁছতে পারে না। অনবরত দেহে চলতে গেলে পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা থাকে এবং সে তার লক্ষ্যে পৌঁছতে পারে না। তাই আমাদের সবার উচিত গন্তব্য বা লক্ষ্য আগে স্থির করা, তারপর আস্তে আস্তে সামনের দিকে অর্থাৎ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলা, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। 3 নং প্রশ্ন, যা তার প্রাপ্তি তাই তার দান। অর্থাৎ বৃক্ষ যা অর্জন করে সবকিছু মানুষের কল্যাণে বিলিয়ে দেয়। বৃক্ষ কি করে? মাটি থেকে রস আহরণ করে ফুলে ফলে পরিণত হয়ে সবকিছু মানুষের কল্যাণে দান করে। প্রশ্ন নং 4, বৃক্ষ কিভাবে নীরব ভাষায় আমাদের সার্থকতার গান শোনায়? উত্তর বৃক্ষ তার সমস্ত অর্জন অন্যকে দান করার মাধ্যমে নীরব ভাষায় আমাদের সার্থকতার গান গায়। অর্থাৎ বৃক্ষ যা অর্জন করে সবকিছু আমাদেরকে বিলিয়ে দেয়। 5 নং প্রশ্ন, মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় আত্মিকও। দৈহিক বৃদ্ধি নয় আত্মিকও বলতে মানুষের দৈহিক বৃদ্ধির সঙ্গে আত্মিক বিকাশের প্রয়োজনীয়তাকে বোঝানো হয়েছে। আত্মার বৃদ্ধি বলতে মানুষের মানসিক অবস্থা ও আত্মিক উন্নতিকে বুঝিয়েছেন। শারীরিকভাবে মানুষ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানসিক অবস্থারও উন্নতি ঘটাতে হবে। আত্মার বৃদ্ধির জন্য মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হবে, কারণ তা তৈরি পাওয়া যায় না। আত্মা হচ্ছে সুখ ও দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরে পরিপক্কতা। অর্থাৎ মানুষের সুখ দুঃখ সেটা নিজে অনুভব করা এবং তাদের জন্য নিজের জীবন উৎসর্গ করা, নিজের জীবন বিলিয়ে দেওয়া। 6 নং প্রশ্ন, জীবন ও বৃক্ষ প্রবন্ধের আলোকে অহংকারী মানুষের স্বরূপ আলোচনা করো। এই অহংকারী মানুষ তারা নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলে না, বরং অন্যের সার্থকতার পথে অন্তরায় বা বাধা সৃষ্টি করে। 7 নং প্রশ্নের উত্তর, বৃক্ষকে কেন জীবন আদর্শনের প্রতীক বলা হয়? উত্তর অন্যের সেবার জন্য প্রস্তুত হওয়া বৃক্ষের কাজ, বিদায় বৃক্ষকে জীবন আদর্শনের প্রতীক বলা হয়। মানুষের আত্মা সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি পাওয়া যায় না। এই উক্তি দ্বারা মানুষের আত্মিক বৃদ্ধির দিকটি বোঝানো হয়েছে। পৃথিবীর সব প্রাণীরই দৈহিক বৃদ্ধি ঘটে, তবে মানুষের দৈহিক বৃদ্ধির পাশাপাশি আত্মিক বিকাশও ঘটাতে হবে। আত্মিক বিকাশ বলতে কি? অন্য মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা এগুলো উপলব্ধি করা এবং তার অন্তরে পরিপক্কতা আসা হলো আত্মিক বৃদ্ধি। অর্থাৎ মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়া এবং মানুষের দুঃখ কষ্ট নিজে বোঝা এবং তাদের বিপদে আপদে এগিয়ে আসা, সমাজ থেকে যত খারাপ কাজ সেগুলো দূর করা। স্বল্প প্রাণ স্থূলবুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষ বলতে অবিকশিত মানুষকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই মানুষগুলোর মধ্যে প্রেম সৌন্দর্য সুখ দুঃখ অন্যের দুঃখ বোঝার ক্ষমতা এগুলো তারা উপলব্ধি করে না। অশিক্ষা ও অবিবেচনা এদের পরিণত করেছে স্বল্পপ্রাণ ও স্থূলবুদ্ধি সম্পন্ন মানুষ। গোপন ও নীরব সাধনা তা বৃক্ষের অভিব্যক্ত, নদীতে নয়। উত্তর বৃক্ষ গোপন ও নীরব সাধনা করে চলে, অন্যদিকে নদী অনবরত ধেয়ে চলে। বৃক্ষের নিজস্ব গতি ও বিকাশ রয়েছে।
শুধু মাটির রস টেনে নিয়ে নিজেকে সতেজ করে তোলা বৃক্ষের কাজ নয়, তাকে ফুল ফুটানো ও ফল ধরানো এবং সবকিছু মানুষের জন্য উৎসর্গ করা। এজন্য কবি বৃক্ষকে নীরব ও গোপন সাধনার কথা বলেছেন। আর নদী সর্বদাই প্রবাহমান, তা প্রকাশ্য। এ কারণে গোপন ও নীরব সাধনার ধন হলো বৃক্ষ, নদী নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। কিপ ওয়াচিং মাই ভিডিওস। টিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।